এবং ত্যাগের স্বাক্ষর রেখেছেন তারা হলেন ইসলামপন্থীরা। এই ইসলামপন্থীদের মধ্য থেকে আমরা যাদেরকে সবচেয়ে বেশি আগে দেখি তারা হলেন আলেম ওলামারা এবং মাদ্রাসার ছাত্র। কোনো মানুষ এরকম শিকার হয় নাই, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোভাবেই আমরা তার কোনো স্বীকৃতি এবং এই যে ত্যাগের নজরানা পেশ হলো, কোনো জাতীয় এবং সরকারিভাবে বা আন্তর্জাতিকভাবে এর কোনো স্বীকৃতি বা কোনো কিছুই আমরা আজ পর্যন্ত পাই নাই। এর কথার দ্বারা খুব কষ্ট হয়, বোঝা যায় হয়তো বা বাংলাদেশে আলেম ওলামা যারা আছেন বা যারা এই মাদ্রাসার ছাত্ররা যারা ইসলামপন্থী আছেন তাদের এই দেশে তাদের কোনো অধিকার নাই, অথবা তারা যে তাদের যে প্রাণ বা তাদের যে এই ত্যাগ স্বীকার করলেন তার কোনো মূল্যই নাই। বিগত যদি কয়েক দশকের ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে শাপলার গণহত্যা বা শাপলা পরবর্তী সময়ে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের যেই পরিমাণ কষ্ট এবং যেই পরিমাণ হত্যার শিকার হয়েছেন গোটা পৃথিবীর সব কটা গণহত্যার সাথে যদি তুলনা করা হয় তাহলে শাপলাটা গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু কয়েকদিন আগে জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে আমাদের দেশের সবার সামনে, কিন্তু একটা বারও কোনোভাবেই এটি প্রকাশ করা বা এটা কলমের কালিতে ওঠার মতো কোনো প্রয়োজনীয়তা কেন পেল না, সেটাই আজকে গোটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমরা দেখেছি শাপলা থেকে নিয়ে জুলাই অভ্যুত্থানের মধ্যখানে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের মামলা মোকদ্দমায় এখনও আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন যাদের মামলা নিষ্পত্তি হয় নাই। এই আলেমদের অবদান এবং মাদ্রাসা ছাত্র শিক্ষক গোটা ইসলামপন্থী যারা আছেন তারা যেই সময়ে যেই নজরানাগুলো পেশ করেছেন দেশ জাতির কল্যাণে যেখান থেকে যতটুকুই তারা দেশ জাতিকে দিয়েছেন তার যেন স্বীকৃতি এবং রাষ্ট্রীয়ভাবে যেন তার তাদেরকে একটা সম্মাননা এবং তার স্বীকৃতি পরিপূর্ণরূপে জাতির সামনে উপস্থাপন করা হয়। এবং আমরা শুনেছি আমাদের আজকের এই ঘোষণাপত্রে আশরাফ মাহদী ভাই চমৎকার করে বলেছেন যে এই ঘোষণাপত্রকে আমরা প্রত্যাখ্যান করেছি। শুধু একটা কারণেই প্রত্যাখ্যান করা যেতে পারে, কিন্তু জুলাই ঘোষণাপত্রে বেশ কয়েকটি কারণ আছে যেগুলোর কারণে আমরা এই জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করতে পারি। আমাদের যে শাপলার শুধু গণহত্যা নয়, শাপলার পরবর্তী সময় থেকে নিয়ে এই যে 24-এ যে মাদ্রাসার ছাত্রদের যে আমাদের যে এই তরুণ আলেম প্রজন্মের যে একটা তালিকা হয়েছিল, প্রত্যেকটা তালিকায় শুধু নিহতদের তালিকা এসেছে, আহতদের যে তালিকা এছাড়াও বিভিন্নভাবে যারা হামলা মামলা শিকার হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেগুলোর তালিকা অনেক দীর্ঘ, যেগুলো তালিকা প্রণয়ন করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই পুরো পরিপূর্ণটা যেন জুলাই ঘোষণাপত্রের চেয়ে উন্নত মানের কোনো একটি ঘোষণাপত্রে সেই প্রত্যেকটা বিষয়ে চুলছেরা বিশ্লেষণ করে তার প্রত্যেকটা পার্ট এবং গুরুত্বের সাথে দিয়ে যেন ইসলামপন্থীদের এই বিষয়টাকে জাতির সামনে স্বীকৃত এবং সম্মানিত করা হয়। আজকের এই তরুণ আলেম প্রজন্মের প্রত্যেকটি কথা এবং তরুণ আলেম প্রজন্মের এই প্রত্যেকটি দাবি যেন সরকার এবং গোটা এই দেশের মানুষ যেন আমলে নেয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি তরুণ আলেম প্রজন্ম 2024-এর সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক জনাব আব্দুল করিম মেহমানি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আচ্ছা, তরুণ আলেম প্রজন্ম 24 কর্তৃক আয়োজিত শাপলা থেকে জুলাই গণ অভ্যুত্থান ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশার বিষয়ের আজকের এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত এবং যারা মহতী উপস্থিতি হিসেবে এখানে আছেন, পাশাপাশি যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ, আসসালামু আলাইকুম। তো এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা এসেছি। তো আমার আলোচনার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমি যেহেতু শিক্ষা বিষয়ক কাজের সাথে মোটামুটি পর্যায়ে যুক্ত, সেই হিসাবে আমি এই দিক থেকে কিছু প্রস্তাবনা, কিছু
পেশ করতে চাই। এদিক থেকে আমাদের বিশেষত আমরা আমাদের ইসলামপন্থীদের অনেক বড় একটা অংশ হচ্ছে কওমি ঘরানা, এবং এখানে যেই আমরা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, এটার নানা ধরনের চ্যালেঞ্জ, নানা ধরনের সংকট রয়েছে। তো এখানে মোটা দাগে বিষয় হচ্ছে যে এই সংকট এগুলোকে বর্তমান সময়ে এই পরিপ্রেক্ষিতে এসে এগুলোকে যাচাই করার নতুনভাবে, বিশেষত আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটটাতে যেখানে আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমরা অবহেলিত হচ্ছে, এই দিক থেকে আমাদেরকে আমাদের এই বিষয়গুলোকে নতুনভাবে বিবেচনা করার সুযোগ এসেছে। এই ক্ষেত্রে আমাদের মোটা দাগে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটাকে দেশের বৃহত্তর জনগণের সাথে দেশের একটা যারা ইন টোটাল মধ্যবিত্ত শ্রেণী, তাদের সাথে যুক্ত করা, কানেক্টিভ করার ক্ষেত্রে আমাদের এই কওমি শিক্ষা ব্যবস্থার গুরুত্বটা কতটুকু প্রভাব ফেলছে, এটা আমাদের সামনে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা সেই শিক্ষাটাকে আমাদের এই বৃহত্তর একটা শ্রেণীর সাথে যদি আমরা কানেক্টিভ করতে পারি, তাহলে আমাদের সামাজিক পর্যায়ে, অর্থনৈতিক পর্যায়ে সেরকম একটা ভূমিকা তৈরি হবে, যে ভূমিকার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এই মধ্যবিত্ত শ্রেণীটার মাধ্যমে একটা অবস্থান ধরে রাখতে পারব। তো এটা নিয়ে এখন আমাদের সচেতন যারা আছেন ওলামা সমাজ, তারা আমাদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং এ নিয়ে আমরা তরুণ আলেম প্রজন্ম বিশেষভাবে কাজও করছি। বিশেষত আমাদের সর্বশেষ একটা সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা পর্যালোচনায় বসেছি, এবং এটা আদায় হচ্ছে না কেন, আদায় হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি, এবং প্রতিবন্ধকতাগুলোকে মোকাবেলার পদ্ধতি কি, এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। তো আজকের প্রেক্ষাপট থেকে এটা বলার বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের এই টোটাল এই ব্যাপারটাকে, আমাদের এই অবদানটাকে যদি আরো শক্তিশালীভাবে, একটা হচ্ছে উপেক্ষিত হচ্ছে, আর একটা হচ্ছে উপেক্ষা হবে স্বাভাবিকভাবে, কিন্তু এটাকে নিজেদের থেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে বৃহৎ যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার ক্ষেত্রে এটা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, এবং সেই শিক্ষার যথাযথ সংস্কার এবং মানোন্নয়নে আমাদের এই তরুণ আলেম প্রজন্ম পক্ষ থেকে আমি এই বিশেষ প্রস্তাবনাটা পেশ করছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের জনাব মাওলানা মাহমুদুল হাসান, লেকচারার, উত্তরপাড়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তরুণ আলেম প্রজন্ম 2024-এর আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত তরুণ আলেম প্রজন্মের সম্মানিত সভাপতি, কারা নির্যাতিত জননেতা জনাব মাওলানা ইহসানুল হক, উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, দার্শনিক, 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যিনি তার ক্ষুরধার মেধা এবং লেখনীর মাধ্যমে আমাদের দেশের কর্তা ব্যক্তিদেরকে সহযোগিতা করেছেন, কবি মুসা আল হাফিজ। উপস্থিত আছেন 24 আন্দোলনের অন্যতম সিপাহসালার, এদেশের তরুণ সমাজের আইকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যাকে বলি যে একবিংশ শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কজন শিক্ষার্থীকে নিয়ে গর্ববোধ করবে, তাদের মধ্যে অন্যতম শিক্ষার্থী বাংলাদেশের সম্মানিত আহ্বায়ক আলী হাসান মোহাম্মদ জুনায়েদ, এবং উপস্থিত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফ মাহাদি সহ
তরুণ আলেম প্রজন্মের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, বেসিক্যালি আজকে ইসলামপন্থীদের যে অবদান এবং প্রত্যাশা নিয়ে কথা হচ্ছে। তো প্রথমে আমার মনে একটু খটকা লাগলো যে আসলে ইসলামপন্থীদের অবদান এটি আলাদা করে উল্লেখ করার প্রয়োজনীয়তা হচ্ছে কেন। 24শে বিপ্লবটা তো মোটা দাগে ইসলামপন্থীরাই করছে, এরপরে আবার আলাদা করে এখানে গোলটেবিল বৈঠক বা সভা সেমিনারের মাধ্যমে ইসলামপন্থীদের অবদানটাকে যদি আমরা এভাবে তুলে ধরি, আমার মনে হয় যে এতে করে বরং ইসলামপন্থীদের অবদানটাকে কিছুটা খাটুই করা হয়। কারণ ছোট জিনিসগুলোকে হয়তো আলোচনা, সেমিনার, সভা, সিম্পোজিয়ামের মাধ্যমে এভাবে তুলে ধরতে হয়। 24শের আন্দোলনটা যদি আমরা বাংলাদেশের ঢাকাতে, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে যতগুলো স্পট আন্দোলন হয়েছে সেই জায়গাগুলো যদি বিশ্লেষণ করি, দেখা যাবে যে সেখানে হয় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিন্তু ইসলামপন্থীরাই। হয় তিনি রানিং মাদ্রাসা শিক্ষার্থী অথবা কোনো এক সময় মাদ্রাসায় পড়ে আসছেন। আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা এমনটাই দেখেছি। ইনফ্যাক্ট যদি মাদ্রাসাও না পড়ে, ইসলামপন্থী তো একটা বড় কথা, একটা ওয়াইড সেন্স, সেই জায়গা থেকে যদি বলি তাহলে ইসলামপন্থী তো সবাই ছিলেন। এখানে আলী হাসান জুনায়েদ আছেন, তিনি তো মাদ্রাসায় পড়েন নাই, তিনি তো ইসলামপন্থার লোক। সুতরাং ইসলামপন্থীরাই আন্দোলনটা করেছে। সেই জায়গা থেকে তাদের অবদান আর ওয়াইড সেন্সে একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে তাদের অবদানগুলো উল্লেখ হওয়ার প্রয়োজন ছিল গত এক বছরে, যেটি হয় নাই। সেটি আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, সেটি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আমি মনে করি যে দুঃখ প্রকাশ করা দরকার। আরেকটি কথা বলতে চাই, এখানে বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই জায়গাটা শাপলা দিয়ে শুরু হয়েছে, কিন্তু শাপলারও আগে যখন পিলখানার বিদ্রোহটি হলো, সেই বিদ্রোহের যারা বিদ্রোহ করেছিলেন সেই জায়গাতে ইসলামপন্থী অনেক সৈনিক ছিলেন। ইনফ্যাক্ট 2013 সালের ফেব্রুয়ারিতে যখন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর ফাঁসির রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে, বেগম খালেদা জিয়াও যেটিকে গণহত্যা বলেছেন এবং যেই গণহত্যার বিপক্ষে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এয়ারপোর্টে নেমেই, সেই যে গণহত্যাটি চালানো হয়েছিল সাঈদী সাহেবের রায়ের বিরুদ্ধে, সেই জায়গাটি কিন্তু আলোচনায় আসার দরকার। কিন্তু আমরা যদি শাপলা থেকেই আমাদের এই ফ্যাসিবাদ আন্দোলনের এই বীজ বোনা হয়েছে এভাবে বলি, তাহলে আমার মনে হয় যে সেই সাঈদী সাহেবের রায় পরবর্তী যে ম্যাসাকার হয়েছিল সেটি অনেকটা ম্রিয়মাণ হয়ে যায়। সুতরাং এই জায়গাটাও আমার মনে হয় যে আলোচনায় থাকা দরকার। এরপরে আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করবার জন্যে, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্যে যতগুলো আন্দোলন হয়েছে, সেটি মোদী বিরোধী আন্দোলন 2021 হোক, অথবা সেটি কোটা সংস্কার আন্দোলন 2013 কিংবা 18 হোক, অথবা নিরাপদ সংস্কার আন্দোলন হোক, প্রত্যেকটি আন্দোলনে ইসলামপন্থীরা ভূমিকা রেখেছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। সুতরাং আমি মনে করি আজকে যেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই স্বাধীনতা নির্মাণের পেছনে রুধির ধারার ন্যায় কাজ করেছিলেন ইসলামপন্থীরা। সুতরাং ইসলামপন্থীদেরকে জায়গা দেওয়া দরকার, ইসলামপন্থীদের ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া দরকার এবং তাদের সেই মেধা, ইসলামপন্থীদের যে যোগ্যতা, সেই মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে ইনক্লুসিভ বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আপনি দেখেন, যখন 24-এর আন্দোলন হলো, এখানে তরুণ আলেম প্রজন্ম প্রায় 90 জনের মতো তারা শহীদের তালিকা করেছে, কিন্তু সরকারের যে গেজেট হয়েছে শহীদদের, প্রায় 8 শতাধিক শহীদের যে গেজেট হয়েছে, সেখানে এই 90 জন আলেমের মধ্যে কতজনের নাম আছে আমি আসলে জানি না। আমরা দেখেছি যে 2000 শহীদের মধ্যে মাত্র 8 শতাধিক শহীদ নিয়েই তাদের একটি তালিকা দিয়েই কিন্তু গেজেটটি সম্পন্ন করা হয়েছে। সুতরাং যদি আমরা শহীদদেরকে মর্যাদা দিতে চাই এবং যে অভ্যুত্থানের উপর ভিত্তি করে আমরা আজকে দাঁড়িয়ে আছি, সেই অভ্যুত্থানকে যদি আমরা যথাযোগ্যভাবে মর্যাদা দিতে চাই, তাহলে এই যে 8 শতাধিক শহীদ নয় শুধু, বরং 2000-এর মতো যে শহীদ হয়েছে, যেই সংখ্যা জাতিসংঘ বলছে প্রায় 1500, এই সংখ্যাগুলোকে যথাযথভাবে গ্যাজেটের অন্তর্ভুক্ত করতে হবে। যদি গ্যাজেটের অন্তর্ভুক্ত করা যায়, যদি তাদের পুনর্বাসন করা যায়, যদি আহত যারা রয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যায়, তাহলে আশা করা যায় যে আমরা 24-এর এই গণ অভ্যুত্থানকে সত্যিকার অর্থে লালন করেছি এবং আমরা আগামী দিনে 24-এর চেতনাকে ধারণ করে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। শহীদ খুবাইব, যিনি 24-এর গণ আন্দোলনে শহীদ হয়েছিলেন, তার বাবা আব্দুর রহমান একটি বক্তব্যে বলছিলেন যে শহীদ খুবাইব যখন শহীদ হন তার আগে তার মাকে বলেছিলেন যে, মা, আমার নাম তো রাখছো খুবাইব, আর খুবাইব রাদিয়াল্লাহু আনহু তো শহীদ হয়েছিলেন, সুতরাং আমার জন্য দোয়া করো।
আমার জন্য একটু দোয়া করো যাতে আমি শহীদ হতে পারি। এভাবে শহীদ খুবাইব থেকে শুরু করে এদেশের যে তরুণ শিক্ষার্থী বন্ধুরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল, তারা মূলত ইসলামের সেই চেতনায়, শাহাদাতের চেতনায় উদ্দীপ্ত হয়ে কিন্তু নিজেদের জীবন উৎসর্গ করেছে। সুতরাং এই বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে ইসলাম পন্থার উপর। ইসলাম পন্থার বাংলাদেশকে যারা বিভিন্নভাবে আঘাত করতে চায়, যারা সাংস্কৃতিকভাবে আঘাত করতে চায়, কিংবা নারী সংস্কার কমিশন ইত্যাদির প্রতিবেদনের নামে যারা ইসলাম পন্থাকে আঘাত করতে চায়, আমরা তরুণ প্রজন্মের আজকের এই গোল টেবিল বৈঠক থেকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশে ইসলাম পন্থার বিকল্পে, ইসলাম পন্থার বিপক্ষে যদি কেউ বিন্দু পরিমাণ কোনো আওয়াজ উত্থাপন করতে চায়, ভিন্ন কোনো ন্যারেটিভ যদি দাঁড় করাতে চায়, এদেশের তরুণ ইসলামপন্থী সাধারণ ছাত্র জনতা তা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সকলেই আগামীর বাংলাদেশকে ইসলামের সত্য, সুন্দর, ন্যায় এবং শাশ্বত বিধানের উপর ভিত্তি করে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন এবং তরুণ প্রজন্মকে, এই ধরনের তরুণ প্রজন্মের, আলেম প্রজন্মের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং একই সাথে এই উদ্যোগের ধারাবাহিকতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ হাসান সাহেবকে। আমরা এদিকে লক্ষ্য করেছি আমাদের মাঝে যে উপস্থিত রয়েছেন আজকে এই অন্যতম আলোচক বিশ্বের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব ডক্টর মুশতাকুর রহমান ফয়সাল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সম্মেলন জানাচ্ছি তরুণ আলেম দেশের সম্মানিত সহ সম্পাদক জনাব মাওলানা মাহমুদুল হাসান। জামিল জামিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরুণ প্রজন্মে আলেমে উদ্যোগে আজকের ইসলামপন্থীদের শাপলা থেকে 24-এর গণঅভ্যুত্থানে অবদান ও শীর্ষক আলোচনা সভায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিভিন্ন দল থেকে আগত অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইসলামপন্থীদের লড়াইটা 24 থেকে শুরু হয়নি। আমাদের সেই লড়াইটা শাপলার থেকে শুরু হয়েছিল। আমরা জানি 2013 সালে সারা বাংলাদেশ থেকে তাওহীদকামী জনতা শাপলায় একত্রিত হয়েছিল, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য নয়, ইসলামপন্থীদের সম্মান, মর্যাদা, আল্লাহর রসুলের বিরুদ্ধে অবমাননাকারীদের শাস্তির দাবি নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। কিন্তু ফেসিবাদ, স্বৈরাচার, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে উলামায়ে কেরামকে নির্বিচারে গণহত্যা করেছিল। আমাদের লড়াইটা তৎকালীন সেই সময় থেকে শুরু হয়েছিল, 13 সাল থেকে। সেই লড়াই সংগ্রাম অব্যাহত থাকে। সর্বশেষ কোটা আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন রাজপথে দাবি আদায়ের জন্য নেমেছিল, ইসলামপন্থীদের এই আন্দোলনের শুরুতে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আমরা দেখেছি আন্দোলনের শুরু থেকেই এই আন্দোলনে সংহতি জানিয়েছে। ইসলামপন্থীদের সরকারি চাকরির কোনো ক্ষমতা, কোনো আশা প্রত্যাশা ছিল না, কিন্তু এই দেশের সংকটকালীন সময়ে ইসলামপন্থীরা বিশেষ করে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা জানি এখন পর্যন্ত 91 জন মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে। কিন্তু 5 আগস্টের পরে যে মর্যাদা, যে সম্মান ইসলামপন্থীদের হওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। যথাযথ মর্যাদা, মূল্যায়ন অন্তর্বর্তী সরকার থেকে আলেম সমাজকে করা হয়নি। আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে
তাদের কাছে আমাদের আবেদন থাকবে, ইসলামপন্থীদেরকে যেন অবশ্যই দেশ বিনির্মাণের জন্য সুযোগ দেওয়া হয়। আমরা জানি বর্তমান সংবিধানে কিছু সংস্করণ আনা হয়েছে। পঞ্চম সংশোধনীর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন একটি বিষয় সংযুক্ত করেছিল, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটাও সংযুক্ত করতে হবে। ঠিক তদ্রূপ আগামী দিনে যেন ইসলামী পন্থা, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে যথাযথ মূল্যায়ন করা হয় এবং আলেম সমাজকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার সুযোগ দেওয়া হয়, এই প্রত্যাশা থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে অতিথিদের আলোচনা শুনব। আমি গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সম্মেলনে জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের অন্যতম আলোচক বাংলাদেশের সম্মানিত আহ্বায়ক জনাব আলী হাসান জুনায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণ আলেম প্রজন্মের উদ্যোগে আয়োজিত আজকের শাপলা থেকে জুলাই অভ্যুত্থান ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনায় উপস্থিত আছেন সর্বজন গ্রহণযোগ্য আলেম ও চিন্তাবিদ মুসা আল হাফিজ। উপস্থিত আছেন এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি সাংবাদিকবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ইসলামপন্থীদের অবদানের যে জায়গা আমাদেরকে আলোচনা করতে হয়, আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে একটা দীর্ঘ সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে নিজেদের পরিচয়ের জায়গায়। আমরা একটা আইডেন্টিটি মেক করতে গিয়ে সার্বক্ষণিক আমাদেরকে একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকতে হয়েছে এবং এই দ্বিধাগ্রস্ত অবস্থার কারণেই আলাদা করে আমাদেরকে মার্ক করতে হয়েছে। এই বাংলাদেশে আপনি দেখেন যে মানে ইসলামের যে পরিচয়, এই পরিচয় দিতে গিয়ে আমাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, আমরা একটা হীনমন্যতার মধ্যে ভুগি এবং এই যে বাংলাদেশের মানুষের প্র্যাকটিস, বাংলাদেশের মানুষের দীর্ঘকালীন সংস্কৃতি, ইসলামের সাথে চলা যে সংস্কৃতি, মানুষের সাথে ইসলামের যে সম্পর্ক, এই সম্পর্ক থাকার পরেও এই সমাজের মূল ধারায় ইসলামপন্থীদেরকে আমরা দেখি যে তারা মূল ধারায় কিছুটা নিষ্ক্রিয় বা নিষ্প্রিয় কিংবা অনুপস্থিত। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটাকে আমরা অ্যাড্রেস করতে পারছি না। ইসলামপন্থীদের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ সংগ্রাম আছে, দীর্ঘ লড়াই আছে, ফেসিবাদের বিরুদ্ধে জীবনদানের অভিজ্ঞতা আছে। বাংলাদেশে মানুষের কাছে এটা স্পষ্ট হয়েছে যে দেশ রক্ষায় ইসলামপন্থীরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু যেই জায়গাটায় আমাদের ইসলামপন্থীদের ব্যাপারে মানুষের মধ্যে সন্দিহান যে নেতৃত্ব দানের ক্ষেত্রে ওনারা উদারতা দেখাতে পারবেন কিনা, এই যে জায়গাটা ইসলামপন্থীরা আমরা উদারতাটা দেখাতে পারবো কিনা নেতৃত্বের জায়গায়। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে নানা ধরনের মানুষ থাকবেন, নানা চিন্তার মানুষ থাকবেন, নানা আদর্শের মানুষ থাকবেন, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ইসলামপন্থীরা নেতৃত্ব দিতে পারবে কিনা, লিডারশিপটা ক্লেইম করতে পারবে কিনা সবাইকে স্পেসটা দিয়ে। এটাই কিন্তু বেসিক কোশ্চেন, যে জায়গা থেকে আসলে সন্দেহ, অবিশ্বাস এবং আপনার নানা দ্বন্দ্বের শুরু। এবং এই কারণেই ইসলামপন্থীরা অন্যায্যভাবে জুলুমেরও শিকার হয়েছেন। শুধুমাত্র ধারণাবশত একটা কারণ, একই সাথে আমাদের ইসলামপন্থীদের দিক থেকেও একটা উদারতা নিয়ে সবাইকে অ্যাপ্রোচ করার যে জায়গা, সবাইকে গ্রহণ করে একসাথে কাজ করার যে জায়গা, সেই জিনিসটা ডেভেলপ করার জায়গাটাও আমাদের কিন্তু কাজ করার অনেক 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 সুযোগ আছে। এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় এটার একটা স্পেস ব্যাপকভাবে তৈরি হয়েছে, কারণ জুলাই গণ অভ্যুত্থানে ইসলামপন্থীরা সরাসরিভাবে একেবারে ফ্রন্ট লাইনে থেকে লড়াইটা করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং এই দেশকে ফেসিবাদ থেকে মুক্ত করার যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ে ইসলামপন্থীদেরকে ডিনাই করে অথবা ইসলামপন্থীদেরকে ওভারলুক করে তাদের ইতিহাসকে আপনি লুকিয়ে যেতে পারবেন না। এটা অটোমেটিক্যালি ইতিহাসের মধ্যে চলে আসছে এবং চলে আসবে। কিন্তু কালেকটিভ মেমোরিতে এটা জায়গায় রাখার জন্য যে পরিমাণ কন্টেন্ট দরকার, যে পরিমাণ লেখা দরকার, যে পরিমাণ নাটক, যে পরিমাণ কবিতা, যে পরিমাণ সাহিত্য দরকার এবং এই ডিজিটালাইজেশনের যুগে যে পরিমাণ কন্টেন্ট মেকিং দরকার, সেই কন্টেন্ট কিন্তু নাই।
আপনি এখনো হেফাজত এবং শাপলা কেন্দ্রিক যদি দেখেন, প্রায় 100-র উপরে বই আছে হলো ওই ন্যারেটিভে, যেই ন্যারেটিভে বলা হয়েছে হলো হেফাজতের প্রোগ্রামে আলেমরা এসে তারা কোরআন পুড়িয়েছেন, গাছ নষ্ট করেছেন, আপনাদের মনে থাকার কথা। এই ধরনের মিথ্যা প্রপাগান্ডাগুলো কিন্তু ওই সময় ছড়ানো হয়েছিল। যেহেতু 5ই মে আমি নিজে সরাসরি উপস্থিত ছিলাম এবং গুলিও খেয়েছিলাম সেদিন এই হেফাজতের প্রোগ্রামে এসে, তো সেই দিনকার বাস্তবতায় কি পরিমাণ একটা বিভৎস রাত যাওয়ার পরেও আপনারা জানেন যে 6 মে চিটাং রোডে মাদানীনগর মাদ্রাসায় আরেকটা ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়েছিল। এই পুরো ইতিহাসটা কিন্তু আমরা সবার চোখের সামনে নিয়ে আসতে পারি না। এমনকি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এবং শহীদদের পরিবারকে যে ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে, তাদেরকে যে হয়রানির শিকার হতে হয়েছে, এই ইতিহাসগুলোকে কিন্তু আমরা তুলে আনতে পারিনি। শহীদদের পরিবারের যে সাফারিংস, এগুলোকে মানুষের সামনে তুলে না আনতে পারলে তাতে করে কিন্তু এই ইতিহাসকে আমরা কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে পারবো না। সো কালেকটিভ মেমোরিতে যদি আমাদের এই অবদানকে আমরা বলতে চাই, মানুষের মধ্যে জাগ্রত রাখতে চাই, তাহলে এই যে ভিক্টিমাইজেশন, এই যে সাফারিংস, এই যে অন্যের যে অপারেশনের শিকার, এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো মতো ডকুমেন্টেশন করে আর্টিকুলেশন করে মানুষের সামনে হাজির করতে হবে। তাতে করে যে আলোচনাটা আছে যে এইবার দেশের জন্য ইসলামপন্থীরা সামনে এসে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, এটা তো সর্বজন স্বীকৃত। এই ব্যাপারটা আরো ইতিহাসে ব্যাপকভাবে স্থান পাবে এবং আপনি 10, 15, 20 বছর পরে গিয়ে কন্টেন্ট পাবেন। নয়তো আজকের এই আলোচনার পরে আমরা দেখবো যে এই রিলেটেড কোনো কন্টেন্ট আমরা দেখতে পাবো না, এবং তাতে করে মানুষ যখন ইতিহাস খুঁজবে, মানুষ যখন দেখতে চাইবে, তখন কিন্তু কিছুই পাবে না। এখনো যদি আপনি সার্চ করেন এই 5ই মে নিয়ে, আপনি দেখবেন যে গুগলের যে ফার্স্ট পেজ, এই টপ ডাউন পেজে আপনি আওয়ামী ন্যারেটিভটাই বেশি দেখবেন, ফেসিবাদী ন্যারেটিভটাই বেশি দেখবেন। তার অর্থ হলো এই জায়গাগুলোতে আমরা এখনো কাজ করতে পারিনি। এই জায়গাগুলোতে এখনো কাজ করতে না পারলে আগামী প্রজন্ম যারা এই জিনিসগুলোকে সরাসরি দেখে নাই, যারা এর প্রত্যক্ষ সাক্ষী নয়, তাদের কাছে কিন্তু একটা ভুল ইতিহাস যাবে। এবং বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে যে ইসলামপন্থীদের বিরুদ্ধে যে একটা কমন ধারণা আছে যে ইসলামপন্থীরা হলো সমাজের সবার সাথে মিশে চলতে পারেন না, এই যে ধারণা, এই ধারণাটা আমাদেরকে ভাঙতে হবে, এবার ভাঙতেই হবে। কারণ হলো এইবার ভাঙতে পারার যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ ঐতিহাসিকভাবে কোনো সময় পাওয়া যায়নি। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, সামনে আসতে হবে, স্পেসটা নিতে হবে, সবার সাথে মিশে নিজের অ্যাকোমোডেশন করতে হবে এবং অন্য সবাইকে অ্যাকোমোডেট করার মতো উদারতা দেখাতে হবে। এই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের কাজ করার জায়গা। তো আমি বেসিক্যালি যে জায়গাটা মেক করতে চাই সেটা হলো এই যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামের ধারাবাহিকতাকে বিভিন্ন কন্টেন্ট মেকিং এর মাধ্যমে, লেখার মাধ্যমে, সাহিত্য কবিতার মধ্য দিয়ে এটাকে এমনভাবে শক্তিশালী করতে হবে যাতে করে পরবর্তী প্রজন্মের কাছেও এটা ধারাবাহিকতা রক্ষিত হয়। এবং দ্বিতীয়ত, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে মেশার জায়গাটা আমাদেরকে আরো ওপেন করতে হবে, নানা চিন্তার মানুষের সাথে আমাদেরকে মিশতে হবে এবং বিভিন্ন চিন্তাকে গ্রহণ করার ক্যাপাসিটি আমাদের মধ্যে থাকতে হবে। তাতে করে সমাজে নেতৃত্ব দেওয়ার যে জায়গা, সেখানে আমরা স্পেস তৈরি করে নিতে পারবো। এবং এই যে আমরা সুযোগ কেউ আসলে করে দিবে না, কোথাও কেউ কাউকে সুযোগ করে দেয় না, সুযোগটা করে নিতে হয়। যেহেতু একটা লড়াই সংগ্রামের ধারাবাহিকতা আছে, ইতিহাস আছে, সমাজের মেইন স্ট্রিমের জায়গায় এখন স্পেস আছে, এই স্পেসটা নিতে হলে, এই সুযোগটাকে গ্র্যাব করতে হলে আমাদেরকে সেই উদারতার জায়গাটা দেখাতে হবে। মূলত যারা নেতৃত্ব দেন তারা উদারতায় সবার চেয়ে এগিয়ে থাকেন। সুতরাং আমরা যদি নেতৃত্বই দিতে চাই, তাহলে সমাজে উদারতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকতে হবে, সবাইকে ধারণ করতে পারতে হবে। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে একটা বড় গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করতে হবে। তো শাপলা কেন, আমাদের এই সংগ্রামটা তো দীর্ঘ সময়, এখানে আপনার আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, মূলধারার ইসলামপন্থীদেরকে সংগ্রাম করতে হয়েছে, তাদেরকে জঙ্গি বলা হয়েছে, মৌলবাদী বলা হয়েছে, নানা ট্যাগ দেওয়া হয়েছে এবং এই ইসলাম পন্থাকেই মূলত একটা সন্ত্রাসী ট্যাগ দেওয়ার ট্রাই করা হয়েছে। তাতে করে ইসলামের যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা, নামাজ পড়া, এই টাকনোর উপরে প্যান্ট পরা, এই প্রত্যেকটা জিনিসগুলো প্র্যাকটিস করতে গিয়ে একটা হীনমন্যতা, একটা ভয়, একটা আতঙ্ক, একটা আশঙ্কার মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছে। এই পুরো জিনিসগুলোকে আমাদের মানুষের সামনে তুলে আনতে হবে এবং বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি যে ভালোবাসা আছে,
যে আবেগ আছে, যে প্রীতি আছে, এইটাকে যদি আমরা একেবারে সবসময় অ্যালাইভ রাখতে চাই, তাতে করে এই সংগ্রামকে আপনার না জানালে পরে কিন্তু হবে না। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেম সমাজের যে সংগ্রামী ভূমিকা আছে তা কিন্তু মানুষজন জানে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে দীর্ঘ ধারাবাহিকতা আছে ইসলামপন্থীদের, আলেম সমাজের, ওলামাদের, এবং ওই সময়ে যে রক্তদানের ইতিহাস আছে, এটা কিন্তু কালেকটিভ মেমোরি থেকে চলে গেছে, মানুষের মেমোরিতে নাই। তো এই জিনিসগুলো যদি আমরা জায়গায় না রাখি, যে এই সংগ্রামটা আজকের কালকের পরশু দিনের না, এটা দীর্ঘদিনের, এবং এই দীর্ঘদিন সংগ্রাম করে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই রাষ্ট্রের মানুষের অধিকারের প্রশ্নে সব সময় ইসলামপন্থীরা সামনে এসে লড়াইটা করেছে। সেই লড়াইয়ের ইতিহাস মানুষদেরকে জানানো এবং নিজেদের ভেতর এই স্পেসটা বাড়ানো, এটা আমাদের কাজ হবে। তরুণ আলেম প্রজন্মের প্রতি অনুরোধ থাকবে এই জায়গায় আরো বেশি কাজ করার জন্য। সামনের দিনের বাংলাদেশকে আমরা যেন সবাইকে সাথে নিয়ে একটা চমৎকার দেশ গড়ে তুলতে পারি। কারণ আমাদের চাওয়ার জায়গা হলো এই বাংলাদেশকে সুন্দর, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, যাতে করে সবাই স্পেসটা পায়। এবং এইটাই স্বাভাবিক যে যারা ইসলাম চর্চা করবেন, যারা ইসলামের প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন, তারা মূলত অন্যদের প্রতি আরো বেশি উদার হবেন, তারা মূলত অন্যদের কথা শুনতে, অন্যদেরকে বুঝতে আরো বেশি উদ্গ্রীব হবেন, অনেক বেশি এগিয়ে যাবেন। সেই জায়গাটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। এই কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব আলী হাসান থেকে। আমি এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য সকলের অনুরোধ জানাচ্ছি আজকে এই গল্প বিভাগের কর্মতম আলোচক জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান প্রফেসর সাহেবকে, বিপ্লব মহাশয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তরুণ আলেম প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক, শাপলা থেকে জুলাই গণ অভ্যুত্থান, ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা। সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, প্রিয় ভাইরা, আসলে রাস্তায়, জনসভায় অথবা বিশাল আয়োজনে জাতির চিন্তা তৈরি হয় না। চিন্তা অথবা জাতির মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব, এগুলো তৈরি হয় এরকম ছোট ছোট প্রোগ্রাম থেকে, যেখানে কিছু চিন্তাশীল আলোচনা হয়, যার আলোকে আমাদের বয়ান তৈরি হয়। আমরা অনেক ঐতিহাসিক বিষয়ের কথা জানি, যে বিষয়গুলো পৃথিবীর আকৃতি বদলে দিয়েছে, আর সেই বিষয়গুলো তৈরি হয়েছে এরকম ছোট ছোট জায়গা থেকে, যেখানে চিন্তাগুলো গোছানোর মতো সুযোগ পাওয়া যায়, কথা বলা যায়, অন্যরা কথা সেখান থেকে কিউ নিতে পারেন। তা আজকে আমরা যে শাপলার কথা আলোচনা করছি, আমরা যদি পিছনে যাই, একেবারে পিছনে যদি যাই, তো দেখি যে আমাদের যদি 711 সালের কথাই বলি, তখন ইউরোপ থেকে একটা বিচার আসলো মুসলিম দুনিয়াতে। সমুদ্রের এপার আর ওপার, স্পেন থেকে একটা বিচার আসলো, স্বয়ং ভিসিগত সম্রাট তার একটা রাজ্যের গভর্নরের মেয়ের ইজ্জত নষ্ট করছে। বিচারটা আসছে মুসলিম দুনিয়াতে মরক্কোর গভর্নরের কাছে। তো তিনি এই যে ইসলামপন্থী আমরা বলছি, এখন তো আসলে ইসলামপন্থী বলতে যদি পন্থী বলি, তো এটা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেছে শব্দটা।
হ্যাঁ, অমুক তো অমুকপন্থী, অমুক তো অমুকপন্থী। তা আসলে ইসলাম পন্থা কোনটি যদি আমরা শব্দগত বিশ্লেষণে যাই অথবা এটা বৈশিষ্ট্য আলোচনা করতে যাই, তো ইসলাম পন্থার বাইরে আওয়ামী লীগও থাকতে পারে না, কার্যত দাবি নেই আর কি, মৌখিক দাবি নেই। অন্তত বাংলাদেশে ইসলাম পন্থার বাইরে যাওয়ার সুযোগই নেই, কিন্তু কার্যত আমরা সব ক্ষেত্রে হেরে যাচ্ছি। এই জায়গাটা আমাদের পার্থক্যটা বের করে আনতে হবে। এখানে 70-এর নির্বাচনে আওয়ামী লীগকে ম্যানিফেস্টোতে লিখতে হয়েছে পাকিস্তানের ক্ষমতায় যদি তারা আসে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তারা প্রণয়ন করবে না। বাংলাদেশ হওয়ার পর যত ধরনের রাষ্ট্রনায়ক এখানে যারা শাসন শোষণ করেছেন, যে যে অবস্থায় ছিলেন, প্রত্যেকেই বাহ্যিকভাবে ইসলামকে ব্যবহার করতে হয়েছে। কেউ মসজিদে গিয়ে খুতবাও দিয়েছে, জুমার নামাজের আগে, ইমামের খুতবার আগে খুতবা দিয়েছেন, কথা বলেছেন। কেউ শাহজালালের মাজারে গিয়ে তার তৎপরতা শুরু করেছেন। অর্থাৎ কার্যত ইসলামকে অস্বীকার করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখছি কাজে কর্মে ইসলামকে এখানে শুধু অস্বীকারই নয়, ইসলামকে যারা ধারণ করতে চায় তাদেরকে এখানে কিভাবে দমিয়ে দেওয়া যায় তার সমস্ত আয়োজন এখানে চলছে। সুতরাং এই যে গ্যাপটা, এই গ্যাপটা কেন তৈরি হলো? আমরা মায়ানমারের কথা জানি, যেখানে আরাকান একটি স্বাধীন রাজ্য, যারা মায়ানমারের অধীনে চলে গিয়েছে। মায়ানমার একটি স্বাধীন রাজ্য ছিল এবং সেই মায়ানমার বলছে আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল। সেই স্বাধীন রাজ্য তার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে আরাকানের অবস্থা কী হয়েছে আমরা জানি। কাশ্মীর একটি পৃথক রাজ্য ছিল, কিন্তু কাশ্মীর তার সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেনি জনগণের ইচ্ছা অনুযায়ী। সেখানে এক রাজা ছিলেন যিনি রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছেন। কাশ্মীরের পরিণতি আমরা দেখছি। সুতরাং একটি দেশের রাজনীতি, আমরা যেভাবেই বলি না কেন, একটা দেশের রাজনীতি, তার উপর যদি প্রচ্ছন্ন কারো প্রভাব না থাকে, সে রাজনীতিতে যদি প্রত্যক্ষ প্রভাব এবং প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকে, তাহলে আমরা আশা করতে পারি অনেক কিছু, কিন্তু কার্যত অনেক কিছুই করা সম্ভব হবে না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু বাস্তবিক অর্থে এটাই। আপনি দেখেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে আফগানিস্তান, কিন্তু রাজনৈতিক কর্তৃত্ব এখন কাদের হাতে? তাদেরকে IMF থেকে বের করে দেওয়া হয়েছে। যেদিন বের করে দেওয়া হয়েছে সেদিন আমি কয়েকটা মেসেজ পাঠিয়েছি যে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? যদি এই সিদ্ধান্তের উপর তারা টিকে থাকতে পারে, IMF থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে, আর তারা যদি IMF-এ কোনোদিন না ঢুকে, এটাই তাদের দাঁড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আগের দফা, এর আগের বার যখন তারা পাওয়ারে আসছিল তখন এই কাজটি হয়নি, এবার সেই কাজটি হয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে শাপলা বাংলাদেশের ইতিহাসে একটি বাঁক ঘুরানো মুহূর্ত। এটা বাংলাদেশ অথবা এই ভূখণ্ড যতদিন থাকবে এই ইতিহাস রচিত হয়ে গেছে অলরেডি। কেউ এটা চেঞ্জ করার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ একটি পরিবর্তন এনে দিয়েছে শাপলা, এবং সেই পরিবর্তনটা শুধু ওই সময়ের জন্য নয়, যে সময়ে ঘটনাটা ঘটেছে, একটা গণহত্যা হয়েছে এবং রক্তপাতের মধ্য দিয়ে এটা স্থিমিত হয়ে গেছে, এটা এখানে শেষ হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। আমরা বাঁশের কেল্লা যদি বলি, বাঁশের কেল্লা বহু জায়গায় বহুভাবে হয়েছে, কিন্তু তারপর বাঁশের কেল্লা বললে কথাটা প্রথম কার কথা আসে? তিতুমীরের কথা আসবে। তিতুমীর কিন্তু সেদিন পরাজিত হয়েছিলেন, একটা ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছিলেন। বাস্তবে তিতুমীর পরাজিত হয়নি, শাপলা ড্যামেজ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই ন্যারেটিভটা রচনা করতে হবে, শাপলা চত্বর বললে কোন শাপলার কথা আসবে, সেটার ভূমিকা আমাদের উপর নির্ভর করবে। যদিও আমরা মনে করি বর্তমান যে তরুণ আলেম প্রজন্ম যেভাবে জেগে উঠেছে,
জায়গায় জায়গায় যেভাবে আমরা দেখছি, আমরা বিশ্বাস করি এটা টেকসই হবে ইনশাআল্লাহ। আমার কথার জায়গাটি হচ্ছে, আমরা যেই শাপলার কথা বলছি সেটা ওই সময়ে হয়েছিল যেই সময়ে শেখ হাসিনার এই শাসন এবং শোষণের বিরুদ্ধে সর্বপ্লাবী দাঁড়ানো যাবে, কিছু বলা যাবে, এরকম কোনো আইডিয়া এর আগে রচিত হয়নি। শাপলার অবস্থানও শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না সরাসরি, কিন্তু শাপলার অবস্থানটা শেখ হাসিনার বিরুদ্ধে একটা ভিত্তি রচনা করেছিল। আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থান, এটা কি শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছিল? শুরু হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে না, জুলাই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে। এখন যে মাদ্রাসার ছাত্ররা কোটা আন্দোলনে আসছিল, তারা তো নিজের খেয়ে বোনের মেষ তাড়াতে আসছিল, তাদের কি কোনো স্বার্থ ছিল সেখানে? কোটা আন্দোলন তারা যখন যোগ দিছে, তারা কি কোনো কোটায় যাবে এরকম কোনো স্বার্থ ছিল তাদের? তারা এসে সহমর্মিতা প্রকাশ করছে ভার্সিটির ছেলে মেয়েদের সাথে। তাদের কি স্বার্থ ছিল? তাদের স্বার্থ ছিল একটা, যে এখানে তাদের দৃষ্টিতে তারা দেখছে এটা মজলুম, এদের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার। আর একটা, দীর্ঘমেয়াদী কোনো সম্ভাবনা তাদের মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছিল, যেই সম্ভাবনার কথাটা মুখে কখনো উচ্চারিত হয়নি, সেটা অনুচ্চারিত থেকে গেছে শাপলা থেকে। শাপলার সময়ই তো কথাটা আসছে। এই অবস্থাটা যদি আরেকটু কন্টিনিউ করা যেত, তাহলে বাংলাদেশের অবস্থা সেদিনে আরেক রকম হয়ে যেত। অবস্থাটা তখনই তো আসছে কথাটা। তা আমরা যখন জুলাই অভ্যুত্থানের কথা দেখি, তো জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, এটা শেষ পর্যন্ত এক দফার দিকে টার্ন করছে। এই এক দফার দিকে টার্ন করছে, শেষ পর্যন্ত এটা গতিশীলতা লাভ করছে। এরা যেদিন এক দফার দিকে টার্ন করছে, এটা তো ওই দিনে এটা হয়ে গেছে, ব্যাপার তো এরকম না। তো আমরা বলছি এটার পিছনে শুরু থেকে, যখন আপনি দেখেন 2018 সালের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনে আমি সায়েন্স ল্যাবের ব্রিজের উপর দাঁড়ানো, তো ছাত্রছাত্রীরা ওখানে রিক্সার লাইন করছে, তখন সড়ক আন্দোলনও চলছে। তা তাদের সাথে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা এসে একটা মিছিলে যোগ দিয়েছে। আমি ওখানে মনে হয় 1 মিনিটের একটা ভিডিও করছি। ভিডিও করে আমি ফেসবুকে ছাড়লাম। ছাড়ার পরে 1 ঘন্টার মধ্যে আমি দেখলাম এটা প্রায় 25,000 শেয়ার হয়েছে। আপনি এবার বুঝেন কত ভিউ হয়েছে। 25,000 শেয়ার 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। কারণ কোনো ভিডিও নাই, কোনো কন্টেন্ট নাই, তো তখন জিনিসই নাই, তখন আইটেম নাই। এখন আমরা যদি বলি যে 18 যে কোটা আন্দোলন, 18 যে সড়ক আন্দোলন, ওটা কি ব্যর্থ হয়ে গিয়েছিল? ওটার কি কোনো রেশ পড়ে নাই? সেটার রেশও তো পড়েছে 24শে জুলাইতে এসে। সুতরাং আমরা বলতে চাই, সর্বপ্লাবী, সর্ব জায়গায় প্রভাব ফেলার মতো একটা আন্দোলন মূলত সেটার ভিত্তি তৈরি করেছিল 2013 সালের শাপলার সেই অবস্থানটি। এবং যারা সেদিন নিখোঁজ হয়েছে, শহীদ হয়েছে, সেই যেই তালিকাটা পাওয়া গেছে, সেখানেও খুঁজে দেখেন বেশিরভাগই হচ্ছে তরুণ। তো আমরা আজকে দেখছি যে আমরা প্রত্যাশা নিয়ে আলোচনা করছি। আমি প্রত্যাশা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কারণ আমাদের অভ্যাসই হচ্ছে আমরা নিজের খেয়ে বোনের মেষ তাড়াই। এটা আমরা সবসময় করে আসছি আল্লাহর রহমতে। তা আমরা খুব বেশি পাওয়ার আশা কখনোই করি না, কখনো বেশি পাইও না, আর আমাদেরকে তেমন কিছু দেওয়া হয় না। এটা নিয়ে আমরা কিছু চিন্তাও করি না। আপনি উহুদের যুদ্ধের পরে 70 জন শহীদ হয়ে গেছে, অনেকের মন খারাপ, খুব খারাপ অবস্থা, সবাই পেরেশান। আল্লাহ আয়াত নাজিল করে বলছে এরা অতিরিক্ত খুশির মধ্যে আছে। কিন্তু আল্লাহ অন্য জায়গায় বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, যারা বেশি হাসি তামাশা করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। কিন্তু শহীদদের ব্যাপারে বলছে এরা অতিরিক্ত হাসি তামাশার মধ্যে আছে এবং তারা তোমাদের দিকে চাইয়ে রয়েছে। সুতরাং তাদের জন্য পেরেশানির কোনো বিষয় না, তোমরা নিজেরা কোন চেতনায় আছো সেটা দেখো। এখন আমাদের বিষয় হচ্ছে, আসলে আমরা প্রত্যাশা যদি বলি, আমি যেটা বলছিলাম যে নিজের খেয়ে বোনের মেষ তাড়ানো ব্যাপারটা, সেটা হলেও প্রতিটা তরুণ আলেম, তাদের বুকের ভিতরে এক একটা আগ্নেয়গিরি ছিল। সে আগ্নেয়গিরির
উদ্গীরণ ঘটানোর জন্য যখন যেখানে সুযোগ পাইছে সেখানে তারা ছুটে গেছে। মূল বিষয় ছিল সেটা। আর আজকে যারা এই জিনিসটাকে সংগঠিত করার চেষ্টা করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা প্রত্যাশার একটা আকৃতি দিতে চাই। প্রত্যাশা আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু প্রত্যাশা আমরা করি না, কখনোই করি না, এগুলো আমরা চাইও না। কিন্তু সামষ্টিকভাবে বাংলাদেশের রাজনীতিতে অথবা বাংলাদেশের সামাজিক যে কোনো প্রেক্ষাপটে অথবা বাংলাদেশের যে কোনো আইন কানুনের ক্ষেত্রে অফিস আদালতে কোথাও আমরা ইসলামপন্থী বলছি, ইসলামপন্থীও না, ইসলামের বাইরে কোনো উচ্চারণ হতে পারবে না, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং এটা চাপে পড়ে নয়, বরঞ্চ পরিবেশটা এমন হবে এর বাইরে কোনো কথা বলার কেউ চিন্তাই করতে পারবে না। এবং আমরা তো মনে করি সেটার একটা গ্রাউন্ড তৈরি হওয়া শুরু হয়েছে ইনশাআল্লাহ, এবং সেই সাহসটা আমাদেরকে দিয়েছে শাপলা। সুতরাং আসুন, আমরা আসলে কোনোভাবেই হতাশ নই, কোনো দিক থেকে আমাদের অর্জন একেবারে কম নাই। আমি মনে করি অর্জন আমাদের অনেক বেশি আছে। সে অর্জনগুলো যদি আমরা তালিকা করা শুরু করি সেটা অনেক বেশি পাবো। এটাকে সংগঠিত করা দরকার এবং সেটাকে সম্মিলিতভাবে এটাকে আকৃতি দেওয়া দরকার। আমাদের অনেক অগোছালো চিন্তা অনেক ভাইয়ের মধ্যে আছে যেগুলো অনেক ক্রিয়েটিভ। সেই ক্রিয়েটিভ চিন্তাগুলোকে গুছালো আকৃতি দিয়ে তরুণ আলেম প্রজন্ম আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা লক্ষ্য করেছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই পলিটিক্যাল বৈঠকের অন্যতম আলোচক, আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব মাওলানা আতাউল্লাহ আমিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এই পর্যায়ে জনাব মাওলানা আতাউল্লাহ আমিন সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তরুণ আলেম প্রজন্ম এই সংগঠনের আয়োজনে আজকের শাপলা থেকে জুলাই বিপ্লব মাদ্রাসা ছাত্র আলেমদের অবদান শীর্ষক এই আলোচনা সভার মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন বিজ্ঞ আলোচক, ইসলামী চিন্তক মাওলানা মুসা আল হাফিজ, আর উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিক ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান ফয়সাল ভাই, এই ব্যানারের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি। শাপলা থেকে জুলাই এটার একটা ধারাবাহিকতা আছে। শাপলা চত্বরে দেশের তৌহিদপন্থী মুসলমানরা নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে এসেছিল। আপনারা জানেন যে শাহবাগকে কেন্দ্র করে যখন ফেসিবাদের জন্ম হলো, শাহবাগের একজন নাস্তিক ব্লগার রাজীব হায়দার তার ব্লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, আমাদের সম্মানিত উম্মাহাতুল মুমিনিনদের চরিত্র নিয়ে যখন সে লেখালেখি করলো, এগুলো প্রকাশ পেল, তার মধ্য দিয়ে ফেসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো। এটা যখন ইসলামপন্থী জনগণ বুঝল, হেফাজতে ইসলামের ব্যানারে শাপলা চত্বরে একত্রিত হল। শাপলার এই আন্দোলন তৌহিদবাদী মুসলমানদের একটা জাগরণের নাম ছিল। জুলাই আন্দোলনের সাথে শাপলার একটা সামঞ্জস্য আমরা দেখেছি। 5ই আগস্টে যখন গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা 5ই আগস্টে যখন পলায়ন করবে একদম শেষ মুহূর্ত, সেনাপ্রধানের অফিস থেকে আমাদেরকে ডাকা হলো। আমরা সেনাপ্রধানের অফিসে গেলাম,
সেখানে উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, এগুলো আপনারা সবাই জানেন। আমরা যখন ফিরে আসি সেনাপ্রধানের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ বঙ্গভবনে যাচ্ছেন, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে দেশ কিভাবে চালাবেন তা ঠিক করবেন। তো জাতীয় নেতৃবৃন্দ সব এসি বাসের মধ্যে বন্দী, তাদের কাছে কেউ তাদের সাথে হাত মিলাইতে পারে না। আমরা সেদিনের চিত্র দেখেছি। এদেশের মানুষ ইসলামপন্থী নেতৃবৃন্দের প্রতি যে ভালোবাসা, যে আবেগ এবং যে প্রত্যাশা, এটা আমরা খেয়াল করেছি। আমার সাথে যে মৌলানা এহসানুল হক ছিল, আমরা একটা গাড়িতে ছিলাম। তো মানুষ আমাদেরকে আটকিয়ে আমাদের হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, এবং মানুষের মুখে একটা কথা ছিল যে হুজুর আপনারা বঙ্গভবনে যাচ্ছেন, শাপলা চত্বরে যে সকল ভাইদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই নির্যাতন এবং এই নিপীড়নের বিরুদ্ধে আজকে আপনারা একটা ব্যবস্থা নেবেন। তাদের প্রত্যাশা আরও ছিল বিডিআরের যে হত্যাকাণ্ড হয়েছে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আসলে এদেশের মানুষ এই যে গণ অভ্যুত্থান 5 আগস্টে, জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্যেও মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই ফেসিবাদ, এই ফেসিজমকে যদি আমরা দূর করতে পারি তাহলে শাপলা চত্বরের বিচারটা করতে পারবো। আমরা আরো কি দেখলাম, 5 আগস্টের সন্ধ্যার আগে, সূর্য ডুবার আগেই তৌহিদের মুখালিফ শিরিকের যত প্রতীক ছিল, মূর্তি, এগুলো সব মানুষ ভেঙে দিয়েছে। তাহলে জুলাই আন্দোলনের প্রত্যাশাটা কি, এটা বুঝতে বেশি জ্ঞানের প্রয়োজন হয় না। এদেশের সাধারণ মানুষ, কোন ইসলামী নেতাকে বলতে হয় না যে মূর্তিগুলিকে ভেঙে দাও, কারণ এই মূর্তিগুলো শিরিকের প্রতীক, এই মূর্তিগুলো তৌহিদের খেলাফ। সুতরাং শাপলার সাথে জুলাই আন্দোলনের সামঞ্জস্য এটাই, শাপলা তৌহিদবাদীদের পক্ষে ছিল, জুলাই আন্দোলনেও তৌহিদবাদীরাই ভূমিকা পালন করেছে। যে কারণে শাপলায় যেভাবে মাদ্রাসার আলেম ওলামাদের নেতৃত্ব ছিল, সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসেছে। জুলাই আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্ব ছিল, মাদ্রাসার ছেলেরাও হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এজন্য জুলাই থেকে শাপলাকে আলাদাভাবে দেখা, কিংবা জুলাই থেকে মানে শাপলা থেকে জুলাইকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম এবং সবসময় আমরা দেখি যে আমরা যখন কোনো আন্দোলন করি, 2001 সালে আপনারা যারা জানেন যে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, তারা সহ অসংখ্য উলামায়ে কেরাম, আমরা জানতাম যে 700 থেকে 800 আলেম উলামা নির্যাতনের শিকার হয়েছিল। কিন্তু প্রাপ্তি যখন হিসাব আমরা করি, তারা মানে প্রাপ্তির খাতায় কিন্তু আলেম উলামারা সবসময় বঞ্চিত থাকে। এখানে আইসা এই সুবিধাবাদী রাজনীতিবিদরা ভাগ বসা, তার কারণ হলো আমরা সুসংগঠিত না। আমরা আন্দোলনটাকে আন্দোলনের ফসল ঘরে তোলার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি আমাদের থাকে না। একই অবস্থা আমরা দেখলাম এই জুলাই আন্দোলনের পরে। জুলাই সনদ ঘোষিত হয়েছে, ঘোষণাপত্র এসেছে, আমরা খুব অবাক বিস্ময়ে দেখলাম শাপলা চত্বরকে মাইনাস করা হয়েছে, শাপলার আন্দোলনকে মাইনাস করা হয়েছে। যে শাপলার আন্দোলন ছিল হাসিনা বিরোধী, হাসিনার বিরুদ্ধে প্রথম আন্দোলনের বীজ বপন, ফেসিবাদ চিহ্নিত হয়েছে শাপলা আন্দোলনের মধ্য দিয়ে, সেই শাপলার আন্দোলনটাকে মাইনাস করা হয়েছে। আসলে আমাদের ইসলামপন্থী আমরা যারা, আমরা যদি শুধু আন্দোলন করি, আন্দোলনের ফসল গড়ে ওঠানোর যে প্রস্তুতি, এটা যদি আমাদের না থাকে, আমরা সবসময় বঞ্চিত থাকব। আমরা সব সময় আমাদেরকে আমাদের অধিকার থেকে দূরে রাখা হবে। এজন্য আজকে আমাদের ভাবার দরকার, ভবিষ্যতেও আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, আন্দোলন করতে হবে, সমাজ সংস্কারমূলক কাজ করতে হবে।
কিন্তু আমরা আন্দোলন পরবর্তী সফলতার পরে আমি আমার অধিকার কতটুকু পাবো সেই জন্য আমাদের চিন্তা করতে হবে। আমার মনে হয় তরুণ আলেম প্রজন্ম অনেক ক্রিয়েটিভিটি সম্পন্ন, অনেক যোগ্য আমাদের তরুণরা আছে। তাদেরকে যদি ঐক্যবদ্ধ করা যায়, সংঘবদ্ধ করা যায়, তাদেরকে যদি গাইডলাইন দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমরা যেভাবে আন্দোলন করব, আমরা যেভাবে রক্ত দিব, আমরা যেভাবে সংগ্রাম করব, ঠিক সংগ্রাম পরবর্তী ইতিহাসে আমাদের স্থানটুকু আমরা ইনশাল্লাহ পাব। এই জন্য তরুণদেরকে আজকে যে ব্যানার, এই ব্যানারের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদেরকে বলবো আপনারা তরুণদেরকে সংগঠিত করেন। আগামী দিনে আমাদের তরুণরা যেন 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 আমাদের
তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা যেন আমাদের তরুণরা
তরুণরা যেন আমাদের 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 তরুণরা যেন আমাদের
আমাদের আমাদের আমাদের আমাদের
কিন্তু দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে এরপর 2024-এ সারা দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের আমরা সবসময় লক্ষ্য করি যে কোনো আন্দোলনে পরবর্তীতে সংঘাত করে দেখা একটা চেষ্টা করা আওয়ামী ফ্যাসিবাদের আমরা সবসময় লক্ষ্য করি আমরা লক্ষ্য যে কোনো আন্দোলনে অনুষ্ঠিত সংঘাত করে দেখা আন্দোলনেও চেষ্টা করা আওয়ামী ফ্যাসিবাদের আমরা সবসময় লক্ষ্য করার চেষ্টা করছি আমরা লক্ষ্য যে কোনো আন্দোলনে অনুষ্ঠিত সংঘাত করে দেখা আন্দোলনেও চেষ্টা করা আওয়ামী ফ্যাসিবাদের আমরা সবসময় লক্ষ্য করি আমরা লক্ষ্য যে কোনো ধরনের একটি অনুষ্ঠিত সংঘাত করে দেখা আন্দোলনেও চেষ্টা করা আওয়ামী আমরা সবসময় লক্ষ্য করি আমরা লক্ষ্য যে কোনো ধরনের একটি অনুষ্ঠিত সংঘাত করে দেখা আন্দোলনেও চেষ্টা করা আওয়ামী আমরা সবসময় লক্ষ্য করি এই ইসলামপন্থীদের অগ্রগতির ভূমিকা অনুষ্ঠিত সংঘাত করে দেখা এবং